ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন জানানো হয়েছিল, সেটিও খারিজ করে দেওয়া হয় এবং খোদ আদালত থেকে কথা বলা হয় যে তারা তো দেশ ছাড়ছেন না, পালাচ্ছেন না, কেন তাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হবে? সেটি নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে ছাড়বেন না জানি, ধরে নিলাম, নির্দেশনা দিতে সমস্যা কি? এখন প্রশ্ন উঠছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আর না ফেরেন, এই যে প্যারিস গেলেন, এগুলো কি অন্য কোনো জায়গা থেকে আগে ভাগেই জানা হয়েছিল বা জানানো হয়েছিল? অনেক ধরনের প্রশ্ন উঠছে। সেটি নিয়ে এখন নানান মহলে নানান ধরনের গুঞ্জন, বিতর্ক, আলোচনা, পর্যালোচনা এবং একই সঙ্গে নানান ধরনের রহস্য। প্রথম প্রশ্নটি উঠছে যে তিনি আর দেশে ফিরবেন কিনা। কেন এই প্রশ্নটি উঠছে? ডক্টর মোহাম্মদ ইউনূস এবার যে প্যারিস গেলেন, সে বিষয়ে সরকারি সূত্র থেকে অথবা তার ব্যক্তিগত সূত্র, ব্যক্তিগত প্রতিষ্ঠানের জায়গা থেকে কোনো ধরনের কোনো কিছু কেউ জানতে পারেনি। না জানা সত্ত্বেও মঙ্গলবার রাত থেকে সন্ধ্যা থেকেই নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে, নানান ধরনের মেসেজ অন্তত আমার কাছে আসছিল যে তিনি বুধবার সকালে দেশ ছাড়ছেন। নিশ্চয় অনেকে আরো অনেকে এরকম মেসেজ পেয়েছেন। কিন্তু এবারের এই যাত্রাটি নিয়ে এত বেশি রহস্য কেন? কোন এয়ারলাইন্সে, কয়টার ফ্লাইটে, ফ্লাইট নাম্বার কি, এ ধরনের তথ্য ছড়িয়ে পড়ে, অথচ কোনো মাধ্যম থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো কিন্তু হয়নি। তারপরেও ছড়িয়ে পড়ে। তার এই যে আকস্মিক দেশ ত্যাগ, সেটি রাজনৈতিক অঙ্গনে অবশ্যই অনেক বেশি বিতর্কের সৃষ্টি করেছে। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি বিএনপি যে সরকার গঠন করলো এবং তার মধ্য দিয়ে তার সরকার প্রধানের দায়িত্ব ছাড়া, এরপর থেকে মোটামুটি তিনি দেশেই ছিলেন, মাঝে জাপানে গেলেন। সে সময় আমরা দেখেছি যে গ্রামীণ সেন্টার থেকে তার যে বিদেশ সফর, সেখানে কি কাজ, কোথায় তিনি থাকবেন না থাকবেন ইত্যাদি বিস্তারিত গণমাধ্যমে পাঠানো হলো। এর বাইরেও তিনি কোথায় কি বিবৃতি দিচ্ছেন, কোন বিষয়ে বিবৃতি দিচ্ছেন, চীনের কয়লা খনিতে মানুষ মারা যাচ্ছে কিনা, অথবা জাপান গিয়ে তিনি শিশুদের সঙ্গে আনন্দ উল্লাস করছেন কিনা, সেসব বিষয়ে নানান ধরনের বিজ্ঞপ্তি গণমাধ্যমে গেছে। কিন্তু এইবারের প্যারিস সফর সম্পর্কে কোনো ধরনের কোনো তথ্য কাউকে জানানো হয়নি। কেন এই গোপনীয়তা? এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, অথবা বিশেষ কোনো উদ্দেশ্যে তিনি দেশ ছেড়েছিলেন কিনা, অথবা বিশেষ কোনো উদ্দেশ্যে তিনি ফ্রান্সে অথবা প্যারিসে গেলেন কিনা? কেন এই প্রশ্ন আসছে? এই প্রশ্ন আসার অনেকগুলো কারণ রয়েছে। আমরা দেখলাম যে এরই মধ্যে, এই মাস দুয়েকের মধ্যে একে একে অনেক উপদেষ্টা, ন্যূনতম 6 জন উপদেষ্টা ডক্টর ইউনূস সম্পর্কে মুখ খুলেছেন। সেখানে কেউ কেউ খুব হার্ড লাইনে কথা বলেছেন, কেউ কেউ মিউ মিউ করে কথা বলেছেন, কেউ কেউ ইউনূস সরকারের যে নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ড, তার দায় দায়িত্ব পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে এড়িয়ে গেছেন, দায় দায়িত্ব তারা নিতে চান না, এমনটাই বুঝিয়েছেন। আমরা দেখলাম যে প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন তিনি একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিলেন। সেখানে তিনি জানালেন যে ডক্টর ইউনূস যে ধরনের সিদ্ধান্ত, মানে খুব গোপন সিদ্ধান্তগুলো নিতেন, যার মাধ্যমে সেটি তার একটি কিচেন ক্যাবিনেটের মাধ্যমে মুষ্টিমেয় কয়েকজন উপদেষ্টার সাথে আলোচনা করে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। এর পরপরই দেখলাম সৈয়দ রেজাওয়ানা হাসান তিনি একটি ইন্টারভিউ দিলেন। সেখানে তিনি তেমন কিছু না বললেও আসিফ নজরুল যখন কথা বললেন বিবিসিতে, আমরা দেখলাম যে তার ভিতরে এক ধরনের প্রবণতা ডক্টর ইউনূস সরকারের নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখার। অনেক কিছু তিনি জানেন না, যেমন মার্কিন চুক্তি হয়েছে কিনা, মানে যখন হবে সে পর্যন্ত তিনি জানতেন না। অথচ আমরা জানি যে আইন মন্ত্রণালয়ের ভেটিং ছাড়া এ ধরনের বিদেশি কোনো চুক্তি করা যায় না। ফরিদা আক্তার মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ছিলেন, তিনি বললেন যে মার্কিন চুক্তি নিয়ে তার পক্ষ থেকে আগেই আপত্তি জানানো হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শোনেননি। এরপরে তৌহিদ হোসেন মুখ খুললেন যমুনা টেলিভিশনের সামনে। তিনি বললেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের মতোই যে তার একটি কিচেন ক্যাবিনেট ছিল, যেই কিচেন ক্যাবিনেট প্রতি মঙ্গলবার
আলাদা বৈঠক করত এবং সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হতো। মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তার কোনো ধরনের ন্যূনতম কোনো ইনভলভমেন্ট এর মধ্যে ছিল না। কিচেন ক্যাবিনেটে কারা ছিলেন এই বিষয়ে মানুষের জানার একটি আগ্রহ হলো, কৌতূহলের সৃষ্টি হলো। এরপরে কি হলো, আগ বাড়িয়ে সাবেক ছাত্র সমন্বয়কদের একজন ডক্টর ইউনূসের ছাত্র উপদেষ্টাদের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তড়িঘড়ি করে জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন। কেন ডাকলেন, কি উদ্দেশ্যে? কোনো সাংবাদিক তার কাছে কোনো প্রশ্ন রেখেছিলেন না, তিনি নিজে থেকেই সংবাদ সম্মেলন ডাকলেন এবং বললেন যে কিচেন ক্যাবিনেট সম্পর্কে তিনি কিছু জানতেন না, এমনকি মার্কিন বাণিজ্য চুক্তি নিয়েও তিনি তো নয়, তার এনসিপিও কিছু জানতো না। এই ধরনের কথা একের পর এক উপদেষ্টাদের কাছে, সাবেক উপদেষ্টাদের মুখ থেকে আসা শুরু করলো। সেখান থেকেও মানুষের মনে প্রশ্ন, কেন মাত্র একদিনের মধ্যেই উপদেষ্টারা ডক্টর ইউনূসের সঙ্গ ছাড়ার চেষ্টা করছেন, তারা আগে ভাগেই সব ধরনের দায় দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন। কারণটি আসলে কি? এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জনরোষ, জনক্ষোভটি বাড়ছে ধীরে ধীরে। অনেক কিছু খোলাসা হচ্ছে যে তিনি কিভাবে দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এক ধরনের বিকিয়ে দিয়েছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন সম্পন্ন একটা চুক্তি করেছেন, গোপন চুক্তি। এর সাথে আর কাদের আঘাত ছিল বা কারা জানতো না জানতো সেগুলো তো আমরা অনেক আলোচনা করেছি। কিন্তু মূলত ছিলেন ডক্টর ইউনূস আর তার সাথে ডক্টর খলিলুর রহমান। এবং এই ডক্টর খলিলুর রহমানের কথা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নিজে উল্লেখ করেছেন যে আমরা কিছু জানতাম না এই ধরনের চুক্তি বা অনেক কিছু। ডক্টর ইউনূস, ডক্টর খলিলুর রহমান সহ 2-3 জন ব্যক্তিরা তারাই খুব অতি উৎসাহী হয়ে করতেন। মোটামুটি এই ছিল তার যে বক্তব্য, তার সারমর্ম। তো যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানুষের ক্ষোভের মাত্রা বাড়ছে, আমরা দেখলাম যে উচ্চ আদালতে একের পর এক রিট করা হচ্ছে, রিট আবেদন করা হচ্ছে তার সরকারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের তদন্ত, হামের টিকা নিয়ে তার সরকারের যে গাফিলতি কিংবা উদাসীনতা সেসব বিষয়ে রিট করা হলো। একের পর এক রিট খারিজ করে দেওয়া হচ্ছিল আদালতের মাধ্যমে। বিচারকরা কেন একের পর এক রিট খারিজ করছিলেন সে বিষয়েও অনেক ধরনের প্রশ্ন উঠলো। শুধুমাত্র হামের টিকা নিয়ে যে গাফিলতি সে বিষয়ে তদন্ত চাওয়া হয়েছিল, আবেদন করা হয়েছিল, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে যদিও, সেটির সঙ্গে যেও ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন জানানো হয়েছিল, সেটিও খারিজ করে দেওয়া হয়। এবং খোদ আদালত থেকে কথা বলা হয় যে তারা তো দেশ ছাড়ছেন না, পালাচ্ছেন না, কেন তাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হবে? সেটি নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে ছাড়বেন না জানি, ধরে নিলাম, নির্দেশনা দিতে সমস্যা কি? এখন প্রশ্ন উঠছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আর না ফেরেন, এই যে প্যারিস গেলেন, এগুলো কি অন্য কোনো জায়গা থেকে আগে ভাগেই জানা হয়েছিল বা জানানো হয়েছিল? অনেক ধরনের প্রশ্ন উঠছে। এবং সরকারের পক্ষ থেকে উপদেষ্টাদের একটা সেফ এক্সিট দেওয়া হচ্ছে, এটা তো অনেকখানি ওপেন সিক্রেট। অনেকের পক্ষ থেকে এই ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। সেই সব জায়গা মিলিয়ে মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত প্যারিসে গেছেন, আর যেখানেই যান না কেন, প্যারিস থেকে অন্য কোথাও যেতে পারেন, তিনি আর দেশে ফিরছেন না। তার কারণ এর পরেও আবারও যদি কোনো ধরনের রিট আদালতে বা রিট আবেদন করা হয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে কোনো বিষয়ে, সেক্ষেত্রে হয়তো সরকার আর কোনো ধরনের সহযোগিতা নাও করতে পারে। যে সম্ভবত বিপ্লবীদের তৎপর থাকার ওপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ভরসা রাখতে পারছেন না। সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন নিরিবিলিতে ফ্রান্সে অবকাশ যাপন করে পরিস্থিতি আঁচ করার চেষ্টা করছেন। তিনি হয়তো পরিস্থিতি আঁচ করে দেখতে চাইছেন। আবার ধরেন নামাজে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমান পাশে নিচ্ছেন না, 2 ঘন্টা দাঁড় করিয়ে না রেখে বাড়িতে ঢুকতে
ঢুকতে দিচ্ছেন না। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো আস্থাও রাখতে পারছেন না বিএনপি সরকারের ওপরে যে শেষ পর্যন্ত হঠাৎ করে তারা আবার এসব মামলা মোকদ্দমা কোনো একটা চালু করে বসবে কিনা। এই উৎসবে সারা পৃথিবীতে যখন মানুষ স্বজনের কাছে দেশে ফেরেন, সারা বাংলাদেশ জুড়ে মানুষ শহর ছেড়ে গ্রামে যায়, কত কষ্ট করে রীতিমতো এক রকমের জীবন বাজি রেখে বহুগুণ অর্থ খরচ করে রাস্তাঘাট ট্রেনের সকল ঝক্কি সামাল দিয়ে শুধুমাত্র স্বজনের সঙ্গে হাসি মুখে ঈদ উদযাপন করতে বাড়ি যায় সাধারণ মানুষ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো এক অসাধারণ মানুষ, কাজেই ঈদের একদিন আগে তিনি বাড়ি ছেড়ে দেশ ছেড়ে বিদেশের পথে পাড়ি জমিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এই অভিমানেও ফ্রান্সের পথে পাড়ি জমিয়ে থাকতে পারেন যে আসলেই তো তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর এই যে নামাজ পড়ার একটা অভ্যাস গড়ে তুলেছিলেন, ঈদের নামাজ পড়বার, জাতীয় ঈদগাহে তিনি গিয়ে নামাজ পড়ছিলেন আর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবনে আটকে রেখেছিলেন, সে সুযোগটা তো একরকম তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবং এই গত ঈদ থেকেই তারেক রহমান সরকার আসবার পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের আবারও আর ঈদের নামাজ পড়তে যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী মিলে গলাগলি করে ঈদগাহে, জাতীয় ঈদগাহে নামাজ পড়ছেন আর তাদের হাস্যোজ্জ্বল কোলাকুলির ছবি বের হচ্ছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিনা রোজার ঈদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে তার সবে ছেড়ে আসা বাড়ি যমুনায় ঢুকতে 2 ঘন্টা যমুনার গেইটে ভিড়ের মধ্যে অপেক্ষা করতে হয়েছিল। সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝেছেন এদেশে তার আসলে কিছু নাই, যে কারণে ঈদের দিনটায় তিনি দেশে কাটাতে পারেন, তাই তিনি ফ্রান্সের পথে রওনা হয়েছেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে সারা বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় পত্রিকায় এ সংবাদ এসেছে যে ঢাকা ছাড়লেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর ইউনূস। মানে ডক্টর ইউনূস এমন এক ব্যক্তি, কবে যে তিনি বাংলাদেশে ছিলেন সেটাই বলা মুশকিল। বাংলাদেশের ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস কোনো কিছুতে আমরা কখনো তাকে বাংলাদেশে দেখিনি বা বাংলাদেশে প্রতি কোনো সমর্থন জানাতে, সমবেদনা জানাতে আনুষ্ঠানিকভাবে দেখিনি, কিংবা কোনো দুর্গত এলাকায় তিনি এমনকি তার এনজিওর কাজে 2টো বেশি ঋণ বিতরণ করতে ছুটে গেছেন এমন কোনো খবরও কোনোদিন পাইনি। একমাত্র তাকে দেখেছিলাম প্রথম দেশে ছুটে এসেছিলেন ওই যে 2007 সালের 1/11 সরকার গঠিত হওয়ার পরপরই জরুরি অবস্থার মধ্যে, যে তিনি নাকি দেশোদ্ধার করবেন, তিনি একটা রাজনৈতিক দল গঠন করবেন। আর এবার যখন তিনি এসেছিলেন 2024-এর 5ই আগস্টের পর, মনে করে দেখেন তিনি ছিলেন সেই ফ্রান্সের এক হাসপাতালে নাকি তিনি যখন শুয়েছিলেন সরল সহজ মন নিয়ে, তখন এই ছাত্ররা তাকে ফোন করে বারবার অনুরোধ করে এই দেশে এসে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে বাধ্য করেছিল। ওই অনুরোধ তিনি কিছুতেই ফেলতে পারেন নাই। সেটা যেমন বিস্ময়কর, তেমনি বিস্ময়কর হচ্ছে যে ছাত্ররা ফোন করলো আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এমন প্রথিতযশা ব্যক্তি নাকি ফ্রান্সের হাসপাতালে শুয়ে ওই ফোন ধরলেন এবং রাজি কি রাজি না, কবুল কি কবুল না, সে কথা জানিয়ে দিলেন। এরপর তো অনেক দিন অনেক ঝগড়া বিবাদ হয়েছেই ছাত্রদের মধ্যে যে মানে কে আগে ফোন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষকে, সে নিয়েও। তো সেসব বাদ থাকুক, সন্দেহের বিষয়টা হচ্ছে যে সংবাদ মাধ্যমের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ছাড়াটা হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন? তার মানে কি এই যে সংবাদ মাধ্যমের মনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন মানুষের পর মানুষ, সাধারণ মানুষ স্ট্যাটাসের পর স্ট্যাটাস লিখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এ যাওয়াই কি শেষ যাওয়া, প্যারিসে কি পালিয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ ফ্রান্সে চলে গেলেন কেন? তার মানে কি মূলধারার সংবাদ মাধ্যমের মনেও এই প্রশ্ন, এই সন্দেহ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এ যাওয়াই শেষ যাওয়া হতে পারে, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এমন একটা সময়ে যখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমও এক রকমের এসব বিশ্লেষণে সয়লাভ
নানা বাধা নিষেধের মধ্যেও যে শেখ হাসিনা যে দিল্লি বসে হুমকি দিচ্ছেন কিংবা বলে দিচ্ছেন যে তিনি দ্রুত ফিরবেন, 6 মাসের মধ্যে ফিরবেন, আগস্টে ফিরবেন, ট্রাভেল পাসের আবেদন করে ফেলবেন, বাংলাদেশে ফিরবেনই ফিরবেন, ফাঁসির মঞ্চে যেতে হলেও ফিরবেন, সে ভয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেলেন না তো? এসব সমীকরণ মিলিয়েই কি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় দৈনিকে হঠাৎ করে এই শিরোনাম, এই খবর সয়লাব হয়ে পড়লো যে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর ইউনূস? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আবার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই নিজেকে এসএসএফ সুবিধা দিয়ে, মানে রাষ্ট্রের ভিভিআইপি মর্যাদা দিয়ে ক্ষমতা ছেড়েছেন। এক রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যেই মর্যাদা পাওয়ার কথা সে অনুযায়ী, যেমন দেশ রূপান্তর খবর করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমানবন্দর ছেড়েছেন এবং বিমানবন্দরে তাকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, এই যে এসএসএফ সুবিধা যারা পান, ভিভিআইপির মর্যাদা যারা পান, তারা যেমন এই দেশের বিমানবন্দরে ভিভিআইপি প্রোটোকল পাবেন, ঠিক তেমনি ভাবে যে দেশে যাচ্ছেন সেখানেও দূতাবাস থেকে তাকে একটা প্রোটোকল দিতে হবে।